হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই প্রত্যেককে ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজ্ঞান জোনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ও বুক ভরা ভালোবাসা। তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের আগে এই চ্যানেলটির নাম ছিল সায়েন্স পয়েন্ট সুন্দরবন, কিন্তু তোমাদের অনুরোধে আজকের এই চ্যানেলটির নাম পরিবর্তন হয়ে বিজ্ঞান জোনে পরিণত হয়েছে। তাই অবশ্যই বিজ্ঞান জোন তোমাদের সঙ্গে আছে, পাশে আছে, এবং বিজ্ঞান জোন তোমাদের বিজ্ঞান শেখানোর জন্য, বিজ্ঞানকে মজার ছলে নেয়ার জন্য যা যাবতীয় যা দরকার তা করার জন্য বিজ্ঞান জোন কিন্তু তৈরি। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পরবর্তী অংশ। আমরা আজকের নিয়ে আসতে চলেছি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক সম্বন্ধীয় যাবতীয় ঘটনাবলী। আমরা গত ভিডিওতে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে তাপ, আলো, চাপ এবং তড়িৎ সম্বন্ধীয় পড়ে নিয়েছিলাম। আজ আমরা শুরু করতে যাচ্ছি এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক দ্রাবক। দ্রাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করছে আমরা সেটা দেখতে চাইছি। আমরা এই দ্রাবক জানার আগে আমাদের জরুরি দ্রাবক কাকে বলে, জিনিসটা কি, দ্রাবক কি করে, সেটাই হচ্ছে আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট বা মেন জরুরি। তো আগে চলো দ্রাবক কাকে বলে জিনিসটাকে শিখে নিই। যদি তুমি কোনো দ্রবণ তৈরি করতে চাইছো, অর্থাৎ আমি বলতে চাইছি কোনো দ্রবণ তুমি তৈরি করতে চাইছো, সেই দ্রবণ কি না, দ্রবণ হলো এক প্রকারের সলিউশন। আমি এই সলিউশনটা ধরছি তুমি একটা শরবত বানাতে চাইছো। কি বানাতে চাইছো না, বলছি একটা শরবত বানাতে চাইছো, বানাতে চাইছো। এই শরবতের মধ্যে তুমি কি কি রাখতে চাইছো না, এই শরবতের মধ্যে তুমি রাখতে চাইছো জল আর দিতে চাইছো কি, চিনি। ওকে, নিয়ে তুমি একটা জল চিনির মিশ্রণ, যে মিশ্রণটিকে তুমি বলছো শরবত বা দ্রবণ। ঠিক আছে, এই দ্রবণ সমান, এই দ্রবণ সমান দুটো জিনিস হয়, একটা হয় দ্রাবক আর একটা হয় দ্রাব্য, আর একটা হয় দ্রাবক। তোমাদের একটা ট্রিক আমি তোমাদের মনে করিয়ে দিই, তোমরা অনেকে ভুলাও যে কিভাবে এই এই সলিউশনের অর্থাৎ এই শরবতে কোনটা দ্রাবক আর কোনটা দ্রাবক, কোনটা দ্রাব্য আর কোনটা দ্রাবক, এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন থাকো। তাই তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি রয়েছি তোমাদের সঙ্গে, বিজ্ঞান জোন রয়েছে তোমাদের সঙ্গে। তোমরা সবসময়ের জন্য মাথায় রাখবে, তোমরা যদি কোনোদিন শরবত তৈরি করতে যাও অর্থাৎ চিনি আর জলের মিশ্রণে, তুমি কার পরিমাণ বেশি নাও? অবভিয়াসলি স্যার, যে আমি জলের পরিমাণ বেশি নেব। যার পরিমাণ তুমি বেশি নেবে তার অক্ষর বেশি হবে, অর্থাৎ দ্রাবকের অক্ষর দ্রাব্যের থেকে কিন্তু বেশি। তাই যার পরিমাণ বেশি তার অক্ষরও বেশি। তাই জল হবে অলওয়েজ দ্রাবক, তাই জল হবে অলওয়েজ দ্রাবক। আর যার পরিমাণ কম তার অক্ষরও কম, যার পরিমাণ কম তার অক্ষরও কম। তাই চিনি এখানে দ্রাব্য হিসেবে কাজ করবে। তাহলে তোমরা বুঝতে পারলে একটা দ্রবণ তৈরি করতে গেলে দ্রাবক এবং দ্রাব্যের কি ভূমিকা রয়েছে, এবং দ্রাবক কাকে বলে এবং দ্রাব্য কাকে বলে। আশা করি তোমাদের আর কোনোদিন ভুল হবে না। এবারে চলো আমরা এই এই দ্রাবক নিয়ে, আমাদের এই দ্রাবক রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে কিভাবে কাজ করছে আমরা দেখি। ওকে, সো
সো তোমরা হেডিং দাও যে দ্রাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করছে। আমরা আগের দিন 4টে প্রভাবক দেখেছিলাম, আজ আমরা 5 নম্বর প্রভাবক দেখছি। তার নাম কি? না তার নাম হচ্ছে দ্রাবক। তার নাম কি? না দ্রাবক। অর্থাৎ কোন দ্রবণে যার পরিমাণ বেশি থাকে তাকেই আমরা বলছি কি? তাকেই আমরা বলছি দ্রাবক। এই দ্রাবক যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, আমি তোমাকে সাপোজ একটা এক্সাম্পল দিলাম। আমি বললাম যে তোমাকে তোমাকে কি করতে হবে? না তোমাকে রুটি তৈরি করতে হবে। তোমাকে কি তৈরি করতে হবে? রুটি তৈরি করতে হবে। তাহলে তুমি বাজার থেকে আটা কিনে নিয়ে এলে, ওই আটার মধ্যে কি দিলে যখন তুমি রুটি তৈরি করতে পারবে? তুমি বলবে স্যার, ওই আটার মধ্যে আমি হালকা লবণ আর যদি আমি একটু জল দিই, তাহলে ওকে আমি ফুল মাখাতে পারবো। মাখিয়ে নিয়ে তারপরে আমি কি তৈরি করতে পারবো? রুটি তৈরি করতে পারবো। তার আগে সম্ভব নয়। তুমি যদি এমনি ওই রুটি ওই আটাটা বাজার থেকে কিনে নিয়ে এসে এমনি রেখে দিতে, ও কোনো দিনের জন্য তোমাকে রুটি তৈরি করে দিতে পারতো না। তার কারণ, তার কারণ ও ওখানে অপেক্ষা করছে তার অণুগুলো যাতে সমানভাবে মিশতে পারে, তার জন্য একটা বাইরে থেকে কোনো দ্রাবকের প্রয়োজন রয়েছে। আর সেই দ্রাবক হিসেবে কে থাকলো? সেই দ্রাবক হিসেবে আর কেউ নয়, থাকলো জল। ওকে, তো দ্রাবক এইরকম ভাবেই কাজ করে। এই দ্রাবক যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, এটা বোঝার জন্য আমরা কি করছি? আমরা দুটো টেস্ট টিউব নিয়েছি। আমরা কি নিয়েছি? দুটো টেস্ট টিউব নিয়েছি। আমরা দুটো টেস্ট টিউব নিলাম। দুটো টেস্ট টিউব নিয়েছি। দুটো টেস্ট টিউব নিয়েছি এবং এই দুটো টেস্ট টিউবের মধ্যে এই দুটো টেস্ট টিউবের মধ্যে আমি কি নিয়েছি? না দুটো টেস্ট টিউবের মধ্যে আমি নিয়েছি বেকিং সোডা, বা যেটা তোমাকে বলছো প্রথম উপকরণ কি? না প্রথম উপকরণ রয়েছে খাবার সোডা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান দিয়ে তোমাদের কোশ্চেন করতে পারে যে খাবার সোডার রাসায়নিক নাম কি? এই খাবার সোডার অন্য নাম হচ্ছে কি? বেকিং সোডা। বেকিং সোডা। এই খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3, যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, বা একে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সোডিয়াম 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 হাইড্রোজেন কার্বন। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে প্রথম উপকরণ তোমরা কি নিলে? না প্রথম উপকরণ নিলে তোমরা খাবার সোডা, যার আর আলাদা নাম হচ্ছে বেকিং সোডা। ওকে, যার রাসায়নিক সংকেত কি? না NaHCO3। তোমাদের কোশ্চেন করতে পারে নিম্নলিখিত কোনটি খাবার সোডার সংকেত? তোমাদের কোশ্চেন করতে পারে যে খাবার সোডার বা বেকিং সোডার রাসায়নিক নাম কি বা সংকেত কি? তখন তোমরা তোমাদের না যেন ভুল হয়। তাহলে খাবার সোডা বা বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই দুটোই হচ্ছে কি? না দুটোই হচ্ছে তার রাসায়নিক নাম। এবং NaHCO3 তার কি? না তার হচ্ছে রাসায়নিক সংকেত। ওকে, তাহলে প্রথম উপকরণ তুমি এটা। দ্বিতীয় উপকরণ কি? না দ্বিতীয় উপকরণ তুমি নিবে একটা টার্টারিক অ্যাসিডের, একটা টার টার টার্টারিক একটা টার্টারিক অ্যাসিডের
একটা টার্টারিক অ্যাসিড এর ক্রিস্টাল। কি? একটা টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল। ক্রিস্টাল মানে কি? না কঠিন গুঁড়ো অংশ। কঠিন গুঁড়ো অংশ। কঠিন গুঁড়ো অংশ। এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি ক্রিস্টাল। তাহলে আমি প্রথম উপকরণ নিয়েছিলাম খাবার সোডা, দ্বিতীয় উপকরণ কি নিয়েছি? না টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল। এই ক্রিস্টাল মানে কি? না ক্রিস্টাল মানে হচ্ছে কঠিন গুঁড়ো অংশকে আমরা বলছি ক্রিস্টাল। ওকে, আমরা তৃতীয় উপকরণ কি নিয়েছি? না তৃতীয় উপকরণ নিয়েছি আমরা জল। তৃতীয় উপকরণ আমরা কি নিয়েছি? না তৃতীয় উপকরণ আমরা নিয়েছি জল। ওকে, তাহলে তোমরা উপকরণ গুলো কিন্তু বুঝে গেলে। এবার আমি প্রথম টেস্ট টিউব আমার কাছে ধরো, আমার কাছে এটা একটা টেস্ট টিউব রয়েছে, আমার কাছে এটা আর একটা টেস্ট টিউব রয়েছে। ওকে, আমি এই দুটো টেস্ট টিউবের মধ্যে, এটা প্রথম টেস্ট টিউব, এটা দ্বিতীয় টেস্ট টিউব, এই প্রথম টেস্ট টিউবের মধ্যে আমি অনলি খাবার সোডা টার্টারিক অ্যাসিড দিয়ে রেখে দিলাম। ওকে, আর দ্বিতীয় টেস্ট টিউবে কি হলো? না দ্বিতীয় টেস্ট টিউবে আমি খাবার সোডা টার্টারিক অ্যাসিড এবং জল, এই তিনটে জিনিস দিলাম। দেওয়ার পর আমি কি দেখতে পাবো? দেওয়ার পর আমি দেখতে পাবো যে প্রথম টেস্ট টিউবের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ প্রথম টেস্ট টিউব যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কিন্তু দ্বিতীয় টেস্ট টিউবে কি হবে? না দ্বিতীয় টেস্ট টিউবে খাবার সোডা টার্টারিক অ্যাসিড এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় টেস্ট টিউব থেকে এক ধরনের বুদবুদ আকারের কিরকম বুদবুদ আকারের কি হচ্ছে? না বুদবুদ আকারের অংশ বেরোচ্ছে। কোথা দিয়ে? না এই দ্বিতীয় টেস্ট টিউব দিয়ে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম টেস্ট টিউবের ক্ষেত্রে দ্রাবক হিসেবে আমরা জল ব্যবহার করিনি। তাই জন্য এই প্রথম টেস্ট টিউবে দুটোই গুঁড়ো, এটাও গুঁড়ো কঠিন গুঁড়ো অংশ, আর এটাও গুঁড়ো অর্থাৎ খাবার সোডাও কঠিন গুঁড়ো অংশ। এই দুটো গুঁড়ো অংশকে মেলানোর জন্য কেউ ছিল না। তাই জন্য এখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দ্বিতীয় টেস্ট টিউবে এই খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিডের যে ক্রিস্টাল, এই ক্রিস্টালের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোকে ভেঙে দেওয়ার জন্য, অর্থাৎ একে অপরের সঙ্গে মিশ্রণের জন্য এই জল ব্যবহার করা হয়েছে অ্যাজ এ দ্রাবক রূপে। তাই এখানে তাই এখানে এই টেস্ট টিউব থেকে বুদবুদ আকারের একটা অংশ কিন্তু বেরোতে পারলো। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারলে দ্রাবক দ্রাবক খুব ইম্পর্টেন্ট জিনিস। যে দ্রাবক কি করে? না কোনো পদার্থের অণুগুলোকে ভেঙে দিতে সাহায্য করে। আমাদের এই রকম দ্রাবক হিসেবে অনেকগুলো দ্রাবক আমাদের বইতে রয়েছে। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, এই উদাহরণটা তোমরা বুঝতে পারলে, এই পরীক্ষাটা তোমরা বুঝতে পারলে। চলো এবারে যাই আমরা আমাদের অন্য জিনিস, অর্থাৎ দ্রাবক রূপে জল ছাড়াও আরো অন্যান্য জিনিস আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ দ্রাবক রূপে জল ছাড়াও আমরা অন্যান্য জিনিস ব্যবহার করে থাকি, যাদেরকে আমরা বলছি জৈব দ্রাবক। জৈব দ্রাবক। এই জৈব দ্রাবক কি? না প্রথম কথা তোমাদের জানা দরকার যে জৈব কথার অর্থ কি। অর্থাৎ জৈব যৌগ আমাদের যখন ক্লাস 10-এ আমরা গিয়ে পড়বো, তখন আমরা ডিটেলসে জানবো জৈব জিনিসটা কি। এখন তোমাদের আমি বলে দিচ্ছি, যে সমস্ত পদার্থ হাইড্রোকার্বন নিয়ে তৈরি, হাইড্রোকার্বন নিয়ে তৈরি, তাদেরকে আমরা বলছি জৈব দ্রাবক। এই হাইড্রোকার্বন মানে কি? না তার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন এই দুজন উপস্থিত থাকবে, তাদেরকে আমরা বলছি হাইড্রোকার্বন। যেমন তোমাকে আমি বলছি একটা মিথেন CH4, এই মিথেন গ্যাসটা কি নিয়ে গঠিত? কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত। তাহলে এটা একটা হাইড্রোকার্বন বা এটা একটা জৈব যৌগ। সেরকম ভাবে তোমাদের এখানে কি রয়েছে? না তোমাদের এখানে রয়েছে যে জৈব দ্রাবক, অনেকগুলো জৈব দ্রাবকের কথা তোমাদের এখানে রয়েছে। যেমন না প্রথমে আমি তোমাদের বলি, রয়েছে কি? না বেনজিনের কথা রয়েছে।
দ্বিতীয় কি রয়েছে, না দ্বিতীয় রয়েছে তোমাদের কি, না কেরোসিন তেল। কেরোসিন রয়েছে কি, কেরোসিন। তৃতীয় কি রয়েছে, না তোমাদের তৃতীয় রয়েছে তারপিন তেল। তারপিন তেল, তারপিন তেল। তাহলে এগুলোর সম্বন্ধে কথা বলেছে কি, জৈব দ্রাবক। তোমাকে বলেছে কি, না তোমাকে বলেছে আয়নীয় যৌগগুলি, আয়নীয় যৌগগুলি জলে দ্রাব্য হলেও জৈব দ্রাবকে দ্রাব্য নয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের আমি বলছি কি, না আয়নীয় যৌগগুলি, আয়নীয় যৌগগুলি জলে দ্রাব্য হলেও, জলে দ্রাব্য হলেও জৈব দ্রাবকে দ্রাব্য নয় কেন? জৈব দ্রাবক কোনগুলো, না বেনজিন, কেরোসিন, তারপিন তেল। সবসময় মাথায় রাখবে কোন আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ আমি একটা সাপোজ নিলাম NaCl। NaCl মানে কি, তোমরা যে খাবার লবণ দেখতে পাও তার নাম কি, না সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ, না সোডিয়াম, সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাবো 281। ক্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাবো 287। তাই এখানে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে গঠিত হয়েছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে গঠিত হয়েছে। আর Na+ এবং Cl- এই আয়নে গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এরা হয়ে গেল একটা আয়নীয় যৌগ, এরা হয়ে গেল একটা আয়নীয় যৌগ। এবং এই NaCl, এই NaCl হয়ে গেল একটা আয়নীয় যৌগ, অর্থাৎ Na++Cl- নিয়ে গঠিত হয় NaCl, যেটা একটা আয়নীয় যৌগ। আর এই আয়নীয় যৌগগুলো খুব শক্তিশালী, খুব শক্তিশালী বন্ডের সাহায্যে এরা আবদ্ধ থাকে। আর এই জৈব দ্রাবকের সেই ক্ষমতাই নেই, জৈব দ্রাবকের সেই ক্ষমতাই নেই যে এদের এই বন্ডকে, এদের দুজনের সেই বন্ডকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে, একে অপরের থেকে বিচ্ছিন্ন করতে এই জৈব দ্রাবকের সেই শক্তি নেই, সেই শক্তি নেই। সেই শক্তি কার আছে, না সেই শক্তি আছে জলের। সেই শক্তি কার আছে, না সেই শক্তি আছে H2 এর, জলের মধ্যে আছে। জলের মধ্যে যখন তুমি NaCl দিয়ে দেবে, এই জলের মধ্যে যখন তুমি NaCl দিয়ে দেবে, তখন এই NaCl Na+ এবং Cl- আয়নে পরিণত হবে। তাই সমস্ত আয়নীয় যৌগগুলি, সমস্ত আয়নীয় যৌগগুলি জলে দ্রাব্য হলেও জৈব দ্রাবকে দ্রাব্য নয়। তার কারণ এই আয়নীয় যৌগগুলি যে শক্তিশালী বন্ধনের মধ্যে লিপ্ত থাকে, সেই শক্তিশালী বন্ধন ভাঙার ক্ষমতা এই জৈব দ্রাবকের সম্ভব নয়। তাই জৈব দ্রাবক কোনো দিনের জন্য, জৈব দ্রাবক কোনো দিনের জন্য কোনো কোনো আয়নীয় যৌগকে ভাঙতে পারে না, কোনো আয়নীয় যৌগকে ভাঙতে পারে না। কিন্তু জল, জলের মধ্যে যদি কোনো আয়নীয় যৌগকে তোমরা দাও, তাহলে জল ওই আয়নীয় যৌগকে ভেঙে দিতে পারে এবং পুনরায় Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করতে পারে। ওকে, তো আজকের তোমাদের এই পর্যন্তই থাকলো। দ্রাবক অ্যাজ এ রাসায়নিক প্রভাবক হিসেবে কিভাবে কাজ করে, এটাই তোমাদের বোঝানোর ছিল। এর পরের ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা তোমাদেরই মজার একটা টপিক, অনুঘটক। আমরা ক্যাটালিস্টের কথা পড়বো, আমরা অনুঘটকের কথা পড়বো। সো ধৈর্য ধরো। যদি তোমাদের সত্যি এই চ্যানেলটি হেল্পফুল হয়, অর্থাৎ বিজ্ঞান জোন যদি তোমাদের হেল্পফুল হয়, তোমরা অবশ্যই শেয়ার করো, অবশ্যই লাইক করো। আর কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাও। সবাইকে জানাই বিজ্ঞান জোনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা, বাই।